তিস্তা ইস্যুতে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফলপ্রসূ হয়েছে আলোচনা। করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার আহ্বান, টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। শ্রীলঙ্কা মালয়েশিয়ায় যে তরঙ্গে সেবা পান 2 কোটি গ্রাহক, বাংলাদেশে পান 17 কোটি। মান তলানিতে, তরঙ্গ নিলামে তুললেও দাম কমাচ্ছে না বিটিআরসি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আলোচনার টেবিলেই ঘুরপাক খাচ্ছে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যু। এবারও ভারত বলল, আলোচনা করে সব সমস্যার সমাধানে তারা আশাবাদী। ঢাকায় 2 দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক শেষে সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বললেন, তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান আগের মতোই আছে। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সব ইস্যুতে 2 দেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জয়শঙ্কর। বাংলাদেশের যে কোনো সংকট কিংবা অর্জনে বরাবরই পাশে ছিল ভারত। আছে নানা অমীমাংসিত ইস্যু, তবে বন্ধুত্ব অনেকটাই উষ্ণ। বন্ধুত্বের সেই বারতা নিয়েই বাংলাদেশে হাজির ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলে 1 ঘণ্টারও বেশি। আলোচনা হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের আলোচ্যসূচি নিয়ে। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা মোদীর বৈঠক এগিয়ে নিতে প্রায় সব বিষয়েই আলোচনা হয়েছে। We discuss a wide range of ongoing bilateral issues as well as bilateral interests. তবে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যুতে মেলেনি কোনো আশার খবর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর জানান, তিস্তা ইস্যু সহ অভিন্ন নদী ইস্যুতে শিগগিরই সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হবে। বলেন, সীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধেও কাজ করছে 2 দেশ। তিস্তার বিষয়ে আমাদের সরকারের অবস্থান আপনারা জানেন। আমি মনে করি আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সীমান্ত হত্যা বন্ধের জন্য সেখানে অপরাধ নির্মূল করা আমাদের 2 দেশের নৈতিক দায়িত্ব। জয়শঙ্কর জানান, বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশ সম্পূর্ণ নিজের যোগ্যতায় উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশকে নিশ্চয়তা দিতে চাই, যে কোনো পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে থাকবে। সংবাদ সম্মেলনে উঠে আসে কোভিড পরিস্থিতি মোকাবিলায় 2 দেশের একসঙ্গে কাজ করার বিষয়টি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানায় ভারতকে। 30 না 135টা দেশ এখনো ভ্যাকসিন পায় না, বাট there is a miracle because of our friend India. We have such a rock solid relationship. এর আগে বৃহস্পতিবার সকাল 10টার দিকে এস জয়শঙ্করকে নিয়ে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে বিশেষ বিমান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুষ্ক মৌসুমে পানির জন্য উত্তরের কৃষকের হাহাকার, কিন্তু তিস্তা অববাহিকার 1 কোটি মানুষের পানি চুক্তি নিয়ে কোনো সম্ভাবনার খবর নেই। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ঢাকায়। তার সফরকে সামনে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হলেও তিস্তা ইস্যুটি গত 9 বছর ধরে শুধু আশ্বাস আর আলোচনাতেই সীমাবদ্ধ। রতন সরকার রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শুষ্ক মৌসুমে উত্তরের জমি আর নদী খা খা করছে। তিস্তার মূল অববাহিকায় পানি প্রবাহের কোনো চিহ্ন নেই, অথচ 3 মাস আগেও ঢল আর বন্যা গিলে খেয়েছে পুরো জনপদ। এমন সময় 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয় বৃহস্পতিবার, কিন্তু তিস্তা বিষয়ে বৈঠক থেকে কোনো সুখবর নেই। We have a meeting of our water resources secretary very soon, so I'm sure they will be discussing it further. দেশের সবচেয়ে বড় তিস্তা সেচ প্রকল্পের জন্য 10,000 কিউসেক আর নদীর ন্যূনতম ধারা ধরে রাখতে 4,000 কিউসেক পানি প্রয়োজন এখন, অথচ 2-3 হাজার কিউসেক পানির নিশ্চয়তাও নেই। আমরা তিস্তা চুক্তি করতে পারলে আমাদের যেই
এই জনগোষ্ঠীর যেই সমস্যাটা এটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে। তিস্তার পানি শূন্যতা বাংলাদেশকে নানাবিধ সংকটে ফেলছে বলছেন সংশ্লিষ্টরা। এই অঞ্চল ক্রমাগত মরুভূমি হতে শুরু করেছে এবং এই অঞ্চলের যে বন্যা সেটিও কিন্তু ব্যাপকভাবে গত কয়েক বছরে মানুষের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্য যে কোনো আলোচনাই হোক না কেন, তিস্তা নদীর আলোচনা বাদ দিয়ে আর অন্য কোনো আলোচনাই আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। দুই দেশের বন্ধুত্বমূলক সম্পর্ককে সুদৃঢ় করার জন্য উত্তরাঞ্চলের মানুষের, রংপুর বিভাগের মানুষের প্রধানতম দাবি দ্রুত এই তিস্তা চুক্তি সম্পন্ন করা। উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে তিস্তা সেচ প্রকল্পের 1,11,000 হেক্টর আবাদযোগ্য এলাকা কমতে কমতে ঠেকেছে 50,000 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত। গতকাল বিকেলে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন জয়শঙ্কর। এছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুদেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্য প্রসঙ্গ, ভ্যাকসিন নেওয়ার পরও মানতে হবে স্বাস্থ্যবিধি, থাকতে হবে সতর্ক। দেশে গণহারে করোনা টিকা দেওয়ার 1.5 মাসের মাথায় ভ্যাকসিন নিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কোভিড-19-এর টিকা নেন সরকার প্রধান। এখন যে একটা সমস্যা, গেল বছরের 9 মার্চ বাংলাদেশে করোনা শনাক্তের ঠিক পরের দিন গণভবনের ব্যাংকোয়েট হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে মূল আলোচনায় ছিল কেমন করে মহামারী ঠেকাবে বাংলাদেশ। সব জায়গায় প্রস্তুত। তখনও এই ভাইরাস কিভাবে মোকাবেলা করা যাবে তার দিশা দিতে পারছিলেন না চিকিৎসক গবেষকদের কেউই। তবে পিছপা ছিলেন না জাতির পিতার কন্যা। তিনি আত্মবিশ্বাস নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রীতিমতো করোনা বিশেষজ্ঞের মতো মানুষকে শিখিয়েছিলেন কি করে মহামারীর বিস্তার রোধ করা যাবে। কাশি আসলে, সর্দি আসলে প্রথমে আমরা হাত দিই, হাতটা না দিয়ে সবসময় বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে। শুধু প্রতিরোধী নয়, বিশ্বে যখন ধনী সম্পদশালী দেশগুলো তাদের নাগরিকদের ভ্যাকসিন দিতে হিমশিম খাচ্ছিল, তখন 27 জানুয়ারি গণটিকা শুরু করে বাংলাদেশ। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এতদিন সবার মনে প্রশ্ন ছিল কবে করোনার টিকা নেবেন সরকার প্রধান। 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন তার আভাস। আমি তো আছি 75 বছর বয়সের, আজ আছি কাল নেই। আমাদের একটা টার্গেট করা আছে, এই সংখ্যা পর্যন্ত আগে আমি নির্দিষ্টভাবে দেব, এটা যখন হবে তারপরে আমারটা আমি নেব। অবশেষে দেশবাসীর পাশাপাশি সবাইকে উৎসাহ দিতে স্বয়ং প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিলেন। বৃহস্পতিবার গণভবনে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা কিংবা মালয়েশিয়ায় যে তরঙ্গে সেবা পাচ্ছেন 2 কোটির মতো মানুষ, একই পরিমাণ তরঙ্গে বাংলাদেশে 17 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল ফোন অপারেটর। প্রতি মেগাহার্টজ তরঙ্গে সেবা পাচ্ছেন গড়ে 13 লাখ গ্রাহক। আর এতে করে তলানিতে নেমেছে সেবার মান, যার উন্নয়নে বাড়তি তরঙ্গ কেনা ছাড়া কোনো বিকল্প নেই। তাদের চাহিদা পূরণে 8ই মার্চ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। তবে অপারেটরদের আপত্তি সত্ত্বেও এবারের নিলামেও কমছে না তরঙ্গের দাম। শুভ খানের রিপোর্ট। বর্তমানে 37 মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় 8 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা প্রায় 22 লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় 15 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে রবি, আর বাংলা লিংকের গ্রাহক 12 লাখ। যেখানে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় প্রতি মেগাহার্টজে গ্রাহক সংখ্যা 1.5 লাখেরও কম। নেপাল, মিয়ানমারে সেবা পাচ্ছে 3 থেকে 4 লাখ মানুষ।
তরঙ্গ কম থাকায় করোনাকালে কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি সহ গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। চাপ সামাল দিতে না পেরে তরঙ্গ চেয়ে বিটিআরসিকে চিঠি দেয় মুঠোফোন অপারেটররা। এবার তাতে সাড়া দিয়ে আসছে ৮ মার্চ নিলাম ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসি বলছে দুটি ব্যান্ডে মোট ২৭.৪ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তোলা হবে। ২০১৮ সালের মতো এবারও ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ভিত্তিমূল্য $৩১ মিলিয়ন আর $২৭ মিলিয়ন ভিত্তিমূল্যে বিক্রি হবে ২১০০ মেগাহার্টজ ব্যান্ড। 3টা অপারেটর আছে, প্রাইভেট অপারেটর আর একটা গভর্নমেন্ট ওন্ড কোম্পানি আমাদের টেলিটক। তারা শুধুমাত্র ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের যে অংশটুকু সেখানে তারা অংশগ্রহণ করবে। দাম না কমলেও এবারে নিলামে ২৫% অর্থ দিয়ে তরঙ্গ কেনার সুযোগ পাবে মুঠোফোন অপারেটররা। বাকি অর্থ 15% করে পরিশোধ করতে সময় মিলবে 5 বছর। এটা কিন্তু একটা ফার্স্ট স্টেপ, যে তারা একটু মোর কনসিডারেট হচ্ছে আমাদের জন্য। সো এটার মাধ্যমে আমরাও কিন্তু 1800-তে স্পেকট্রাম চেয়েছি। তরঙ্গের যে অ্যালোকেশনটা পাবো সেটার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদেরকে আরো বেশি ভালো সেবা দিতে পারবো, কাস্টমারদের ডেটা স্পিড আরো অনেক বাড়বে। এর আগে 2018 সালে 4G চালুর জন্য 11টি ব্লকে 46.4 মেগাহার্টজ তরঙ্গ নিলামে তোলে বিটিআরসি, যার মধ্যে মাত্র 15.6 মেগাহার্টজ বিক্রি হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ছিলেন প্রজাতন্ত্রের বর্ষিয়ান কর্মকর্তা, আবার রাজনৈতিক কর্মকাণ্ডতেও কখনো সরাসরি আবার কখনো বা নেপথ্য থেকে কাজ করেছেন জাতীয় দেশের উন্নয়নে। বলছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের কথা। প্রথিত যশা এই কর্মবীরকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম জানাজা শেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। দীর্ঘদিনের সহযোদ্ধা সহ হাজারো মানুষ চোখের জলে বিদায় জানান তাকে। গতকাল বিকেলে বনানীতে সমাহিত হন এই বীর মুক্তিযোদ্ধা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জন্মস্থান টাঙ্গাইলে হলেও প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের পৈতৃক নিবাস ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। সেখানেই তাকে সম্মান জানানো হয় গার্ড অব অনারে। শেষবারের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা প্রিয় মানুষটিকে বিদায় জানাতে হাজার মানুষের ঢল নামে আকবর আলী সরকারি কলেজ মাঠে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। চোখের জলে গ্রামবাসী বিদায় জানায় তাদের মাটির সন্তানকে। এরপর বেলা 1:30টায় মরদেহ নিয়ে আসা হয় ঢাকায়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৃত্যুর আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকা এই কর্মবীরকে। আরও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ বিশিষ্টজনরা। জীবনে অনেক মানুষকে দেখেছি, চাকরি থেকে রিটায়ার করেছেন, কিন্তু কাজ থেকে তিনি কখনো রিটায়ার করেননি। তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় সবসময় উজ্জীবিত রাখার পরামর্শ দিতেন। কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত রোগে ভুগে 82 বছরে জীবন প্রদীপ নিভে গেল এইচ.টি. ইমামের। তার দীর্ঘদিনের সহকর্মীরা তো বটেই, ফুল হাতে শেষ বিদায় জানাতে এসে স্মৃতিকাতর হয়েছেন ভিন্ন মতের মানুষও। সবার কাছে বাবার জন্য দোয়া প্রার্থনা করেন তার ছেলে তানভীর ইমাম। উনি একজন ভালো আমলা, এটা তো না করা যাবে না। ভিন্ন মত থাকলেও তার ব্যবহার ছিল মধুর। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আপনারা আমার বাবাকে অন্তর থেকে ক্ষমা করে দিন। বিকেল 3:30টায় দ্বিতীয় জানাজার জন্য তার মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। বাদ আসর সেখানে হয় দ্বিতীয় জানাজা। বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ.টি. ইমাম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কলিমুল্লাহর বক্তব্য রুচি বিবর্জিত বলে বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। তবে সাবেক ভিসি নুরুন নবীকে বাঁচাতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন কলিমুল্লাহ। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কলিমুল্লাহর সংবাদ সম্মেলনের পর গতকাল বিবৃতি দেয় মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। মন্ত্রী এমপিদের তদবির ও অনুরোধ না রাখার কারণেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে। ইউজিসির যে তদন্ত কমিটি, তারা মূলত প্রফেসর নুরুন নবীর দায়
তাদেরকে প্রোটেক্ট করবার চিন্তা থেকে এই কাজটা করেছেন। বিশ্ববিদ্যালয় সার্বক্ষণিক না থাকা এবং বেশিরভাগ দিনই অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করে উপাচার্য দাবি করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে থাকতে বাধ্য নন। এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি প্রায় 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করি 7 ডেজ এ উইক এই বিশ্ববিদ্যালয়ের জন্য। যখন ঢাকায় অবস্থান করি, ঢাকায় আমাদের যে লিয়াজো অফিস আছে সেখানে সময় দেই। এদিকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ খণ্ডন করে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এই বিবৃতিতে নাজমুল আহসান কলিমুল্লার অভিযোগকে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রুচি বিবর্জিত হিসেবে বর্ণনা করা হয়। ইউজিসিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই বলে দাবি করা হয়। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, বঙ্গবন্ধু পরিষদ, ইউজিসি, শিক্ষামন্ত্রী ও রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার ও বিরূপ মন্তব্য করায় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সন্ধ্যায় মশাল মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করে সাধারণ শিক্ষার্থীরা। দুর্নীতি ঢাকানোর জন্য যে মিথ্যাচার করেছে, রাষ্ট্রের আমাদের আচার্য মহোদয় মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, মাননীয় শিক্ষামন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছে, ইউজিসিকে বলেছে দেউলিয়া একটি প্রতিষ্ঠান, এটি যতক্ষণ উনি প্রমাণ করবেন না, জাতির কাছে ক্ষমা চাবেন না, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদ তাকে এই বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করলো। সম্প্রতি ইউজিসির তদন্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত বিশেষ উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পায় ইউজিসির তদন্ত কমিটি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পেছনের দুঃসহ স্মৃতি ফেলে উন্নত জীবনের আশায় নোয়াখালীর ভাসানচরে গেলেন আরও 1800 রোহিঙ্গা। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর 5টি জাহাজে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ছাতার মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এখনও সেই ছায়ার নিচে দাঁড়িয়ে আছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা। সব ধরনের সুবিধা নিশ্চিত করে তাদেরকে পাঠানো হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। উন্নত জীবনের আশায় 83 বছর বয়সী মেহেরবানুকে কাঁধে নিয়ে ছেলে আব্দুস সালামের ভাসানচর যাত্রা। ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নে পথ হারায় এই মানুষটি পরিবার সহ স্বেচ্ছায় বেছে নিয়েছেন এ পথ। মিয়ানমার তো আগে গই অশান্তি করিয়ে রে তো এরও শান্তি না হয় মন লাগেন তো পেছনে মিয়ানমারের দুঃসহ স্মৃতি, তারপর শরণার্থী ক্যাম্পে মাথা গোজার ঠাঁই, আর এখন দল বেঁধে রোহিঙ্গাদের গন্তব্য ভাসানচর। সাথে পরিবার পরিজন, গৃহস্থালির জিনিসপত্র আর টিকে থাকার নানা সরঞ্জাম। সবার একটি উদ্দেশ্য, নিশ্চিত ভবিষ্যৎ। ওরা বলছে তো অনেক ভালো জায়গা, তোমরা এখানে চলে আসো, আল্লাহর হুকুম হলে এখানে আমরা বসবাস হবে। ক্যাম্পারে যাইলে ভালো নয়, ক্যাম্পের মধ্যে ঘটনা বেশি ভালো আছে। অনেক কষ্ট দিয়েছে, আমি কষ্ট দ্বারা আমি চলে আসছি। ব্যবসা করি খাওয়াইব আর এটা গম বলে হয়, সুন্দর বলে হয়, মানে আরো জায়গা দিয়ে সুন্দর। 5 ধাপে স্বেচ্ছায় 14,000 রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে টহল পুলিশের তড়িৎ ব্যবস্থায় প্রাণে রক্ষা পায় অপ্রকৃতিস্থ প্রসূতি এবং তার নবজাতক। রাস্তার ফুটপাতে সন্তান প্রসবের পরপরই পুলিশের নজরে আসতেই নিয়ে যাওয়া হয় মেডিকেলে। শেষ পর্যন্ত পরিবারহীন এই মা ও শিশু সন্তানের দায়িত্ব নেয় পুলিশ। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কক্ষে পুলিশ সদস্যরা যখন নবজাতককে কোলে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন, তখন পাশের বেডে ঘুমে অচেতন মা। বন্দর এলাকায় ফুটপাতে সন্তান প্রসবের পর একটি চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে পড়েছিলেন অপ্রকৃতিস্থ এই প্রসূতি মা। আর এই চিৎকার শুনে টহল পুলিশ উদ্ধার করে মা ও শিশু সন্তানকে। যখন টহল দিচ্ছি তখন হঠাৎ করে আমার খালাম ভাই দেখছে যে একটা মহিলার চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার সাথে সাথে আমি ওদিকে গিয়ে দেখলাম যে একটা মহিলা, পাগল মহিলা, একটা বাচ্চা ভূমিষ্ঠ করছে। তখন আমি
ওখানে গিয়ে একটা দুজন মহিলার সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় একটা সিএনজি করে আমি মাও শিশু হাসপাতালে নিয়ে আসছি। পুলিশের তড়িৎ ব্যবস্থায় মেডিকেলে নিয়ে আসা এবং চিকিৎসকদের কার্যকর চিকিৎসায় প্রসূতি মা ও তার শিশু সন্তান দুজনেই বর্তমানে সুস্থ রয়েছে। তবে জটিলতার সৃষ্টি হচ্ছে অপ্রকৃতস্থ মায়ের কারণে, ফলে হাসপাতালের নার্সদেরকে এখন শিশুর তদারকি করতে হচ্ছে। রুগী আসছে আমাদের কাছে সকালে এবং রুগী ডেলিভারি পরে আসছে, এর পরবর্তী যে প্রসিডিওর থাকে ওগুলো আমরা করেছি, যেটা হচ্ছে মানে প্লাসেন্টা আউট যেটা বলে, ওটা করার পরে রুগী এরপর সুস্থ ছিল, ভালো আছে, এখন অবজারভেশনে আছে এবং বাচ্চাও এখন ভালো আছে। বাচ্চাকে শিশু ডাক্তার দেখানো হয়েছে, ওনারাও বললো ভালো আছে। এদিকে অপ্রকৃতিস্থ প্রসূতি মা ও শিশু সন্তানের কোনো অভিভাবক না পাওয়ায় আপাতত তাদের চিকিৎসা সহ সার্বিক দায়িত্ব নিয়েছে পুলিশ। বাচ্চা এবং বাচ্চার মাকে সুচিকিৎসা দেওয়ার জন্য যাবতীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনার নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক মা এবং বাচ্চার সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা এবং তাদের খাদ্যদ্রব্য সহ যাবতীয় সব কিছুর দায়িত্ব আমরা নিয়েছি। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের পুলিশ সদস্যরা 3 জন অপ্রকৃতিস্থ প্রসূতি মাকে প্রসবের পর হাসপাতালে নেওয়ার পাশাপাশি অন্তত 6টি শিশুকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবহাওয়া পরিবর্তনের কারণে টাঙ্গাইলে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা। এদিকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগীর চাপ থাকায় হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। জেলা প্রতিনিধি কাদের তালুকদারের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। অতিরিক্ত রোগীর কারণে বেশিরভাগই ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে কিংবা বারান্দায়। এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবার চেয়ে ভোগান্তিই বেশি। এছাড়া পর্যাপ্ত ওষুধের সরবরাহ নেই বলেও অভিযোগ রোগী স্বজনদের। সিট পাই না, অনেক রোগীর পর রোগী, এজন্য নিচে সিট পাওয়া যাইতেছে না, এগুলো সমস্যা হইতাছে। ফ্যান দিলে ধুলাবালি, রাত্রে তো মশা আছেই, আর ওষুধপাতি কি বলবো, সব তো নিজেদেরই। অভিযোগ স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিভাবকদের বাড়তি সতর্কতা পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এটা সিজনাল ডায়রিয়া এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রুট অফ ভাইরাসের কারণে হয়ে থাকে। আমাদের এই ডায়রিয়ার ওয়ার্ডটা একটু যদি বর্ধিত করা যায় তাহলে এই সকল রোগীরা আরো সুন্দরভাবে শয্যা পেত এবং চিকিৎসাটা আরো সুন্দর হতো। বর্তমানে হাসপাতালটিতে 12 শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন 63 জন। এদের মধ্যে শিশুই 60 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। নানা সংকটে কুয়াকাটার রাখাইনদের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প। উপকরণের দাম বৃদ্ধির পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাব, দুর্বল বিপণন ব্যবস্থা আর যুগোপযোগী প্রশিক্ষণের অভাবে বন্ধের কার্যক্রম এ শিল্প। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্য নিয়ে রিপোর্ট। একসময় দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর ছিল উপকূলীয় অঞ্চলের পটুয়াখালীর প্রতিটি রাখাইনপাড়া। দম ফেলার ফুরসত ছিল না রাখাইনপল্লীর তাঁতিদের। জীবন জীবিকার অবলম্বন হওয়ায় সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়তেন কেরানীপাড়া, মিষ্টিপাড়া, কালাচানপাড়া, আমখোলাপাড়া, দিয়ার আমখোলাপাড়া, বোলতলিপাড়া, থঞ্জুপাড়া, লক্ষ্মীপাড়া, মেলাপাড়া, মংথয়পাড়া, নায়রিপাড়ার রাখাইনরা। তবে এখন আর সেই ব্যস্ততা নেই। অর্থনৈতিক সংকট, কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ায় লোকসানের কারণে একে একে বন্ধ হয়ে গেছে কারখানাগুলো। যে গুটি কয়েক কারখানা এখনো কোনো মতে টিকে আছে, সঠিক পৃষ্ঠপোষকতা আর আর্থিক অনটনে সেগুলোরও এখন নিভু নিভু দশা। আগে এক বান্ডিল সুতায় 300 টাকা লাগলেও এখন দিতে হচ্ছে 500 টাকা। দিন দিন সবকিছুর মূল্য বৃদ্ধির কারণে এখন বন্ধের পথে কারখানাগুলো। সরকার থেকে একটা তাঁত বানানোর মেশিন দিলেও সেটি প্রশিক্ষণের অভাবে অকেজো অবস্থায় পড়ে আছে। হাটের কাজ করতে নিজেই তাঁত, এখন আমরা এই যে সংসার চালাতে পারে না। আমরা সুতার মূল্য দাম বেশি, বিক্রি করতে গেলেও আমরা তেরম মজুরিটা পাওয়া যায় না, তাই জন্য এখন তো আমাকে আপাতত বন্ধ আছে। রাখাইনপল্লীর ব্যবসায়ীরা জানান, উপকরণের মূল্য বৃদ্ধির কারণে দেশ বিদেশের পর্যটকদের কাছে তৈরি পণ্য বেচাকেনা কমে গেছে। সুতার দাম অনেক বেশি, এখন আগের মতো পাওয়া যায় না। সুতার দাম বৃদ্ধির কারণে আমাদের একটু বাজার ছোলো আর কি। তবে পর্যটকরা বলছেন, এখানে রাখাইনদের তৈরি সব পণ্য সুন্দর এবং ভালো মানের, দামও হাতের নাগালে। হচ্ছে হাতে বানানো, খুব সুন্দর লাগতেছে আর কি জিনিসগুলা। কলাপাড়া উপজেলা সহ জেলায় শতাধিক রাখাইনপল্লী রয়েছে, আর তাঁতের সঙ্গে জড়িত রয়েছেন কয়েক হাজার রাখাইন।
সময় সংবাদ, পটুয়াখালী। বছরের পর বছর হাজার হাজার কেজি আবর্জনা জমলেও সেন্ট মার্টিনে নেই বর্জ্য ব্যবস্থাপনার কোনো উপায়। ফলে মাটি খুঁড়ে কিংবা পুড়িয়ে ফেলতে হচ্ছে বর্জ্য। আর এতে করে ছোট্ট এই দ্বীপটির সবখানেই এখন বর্জ্য। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে অস্তিত্ব সংকটের শঙ্কা দেশের একমাত্র এই প্রবাল দ্বীপের। বারবার তাগিদ দিয়েও জেলা পরিষদের সহায়তা মিলছে না বলে অভিযোগ ইউনিয়ন পরিষদের। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রকৃতির টানে প্রতি বছর নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত মেলে এখানে যাবার টিকিট। এই 5 মাসে প্রায় 6 লাখ পর্যটক গিয়ে হাজির হন ছোট্ট এই দ্বীপে। প্রকৃতির এমন সান্নিধ্যে ঠিক যেমনটি থাকার কথা সেন্ট মার্টিনের বাস্তবতা কিন্তু পুরোটাই উল্টো। একটা হিসেব ধরা যাক, প্রতি পর্যটক গড়ে যদি 2টি করেও পানির বোতল ব্যবহার করেন, বছর শেষে সেই সংখ্যা দাঁড়াবে 12 লাখ। এর সঙ্গে চকলেট কিংবা অপচনশীল মোড়ক ধরলে সেই হিসেবটা শত শত টন। ময়লা এবং জুবলির মতো আবর্জনা। এই সেন্ট মার্টিন দ্বীপ আরও ক্লিননেস থাকতো, অসম্ভব সুন্দর লাগতো। ময়লা আবর্জনা যেটা আছে সেটাও ওরকম ক্লিননেস নাই। তাহলে এত ময়লা যাচ্ছেটা কই? এমন বর্জ্য ধ্বংসে ইউনিয়ন পরিষদের নেই কোনো ব্যবস্থা। একে একে খালি জায়গা কিংবা পুকুর ভরাট হচ্ছে প্লাস্টিকে। ময়লা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। যার ময়লা যেভাবে পারেন সেভাবে এভাবে পরিষ্কার রাখো। বস্তার ভিতরে জমাই এরপর আগুন ধরে পোড়া দিয়ে ফেলাই, নিজেরটাই নিজে করি। স্থানীয় প্রশাসন বলছে দ্বীপের বর্জ্য অন্য কোথাও নিয়ে ডাম্পিং করার জন্য দাবি জানালেও সাড়া মিলছে না টেকনাফ থেকে। দুর্ভাগ্যবশত আমার ময়লা রাখার জন্য একটা বড় ডাস্টবিন কোথাও করার মতো এমন ব্যবস্থাও নাই। তাদের আশঙ্কা এ অবস্থা চলতে থাকলে একদিন হয়তো প্রাণ হারাবে সেন্ট মার্টিন। প্রকৃতি কিন্তু একটুকু কার্পণ্য করেনি এই সেন্ট মার্টিনকে দিতে। রূপরসের পুরোটাই যেন ঢেলে দিয়েছে ছোট্ট একটি দ্বীপে। তবে তা ধরে রাখতে এত অবহেলা কেন? আর একটু সজাগ না হলে হতো এর চরম মূল্য দিতে হতে পারে গোটা বাংলাদেশকে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আটক করা হয়েছে 5 জেলেকে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত মতলব উত্তরের 60 নল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত যৌথভাবে এ অভিযান চালায় কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা হয় 3টি ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা, 2 লাখ মিটার জাল। 5 জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আদায় করা হয়েছে 5,000 টাকা জরিমানা। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর এপ্রিল পর্যন্ত অভিযান চলবে বলে জানায় মৎস্য বিভাগ। এদিকে ভোর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিশাল এলাকায় জাটকা নিধন বিরোধী অভিযান শুরু করেছেন প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফারুক, রাব্বি, জাটকা সংরক্ষণে 2 মাসের যে বিশেষ কর্মসূচি চলছে তার আজকে 5ম দিন। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের পদ্মা মেঘনা বেষ্টিত যেই 3 নদীর মোহনা বলে বড় স্টেশন, সেই এলাকাটিতে। সেখানে এখন এই যে দেখলাম যে আপনাকে যেটি দেখাতে পারি যে এখন নদীতে এক ধরনের শুনশান নীরবতা চলছে। অর্থাৎ এখানে যে জেলেদের মাছ ধরার নৌকার যে একটা ব্যস্ততা ছিল এই কর্মসূচির ফলে কিন্তু সেই ব্যস্ততা এখন আর নেই। কারণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌপুলিশ, কোস্টগার্ডের একটা টহল আছে চাঁদপুরের উত্তরে 60 নল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত এবং লক্ষ্মীপুরে আরও 30 কিলোমিটার। সব মিলিয়ে আমি বলতে পারি যে দেশের যে 6টি অভয়াশ্রম রয়েছে জাটকা সংরক্ষণে, মৎস্য বিভাগের যে একটা অভিযান, সে অভিযানের প্রেক্ষিতে নদী বলা যায় যে একেবারে ফাঁকা। অর্থাৎ এখানে যে অসাধু জেলেরা জাটকা নিধনে অন্য সময় যে তাদের ব্যস্ত সময় পার করতো, আসলে সেই সময়টি এখন আর নেই। নদী বলা যায় যে একেবারে ফাঁকা। অর্থাৎ এখানে যে অসাধু জেলেরা জাটকা নিধনে অন্য সময় যে তাদের একটা ব্যস্ত সময় পার করতো, আসলে সেই সময়টি এখন আর নেই। আরেকটি কথা আমি বলে রাখি যে গতকাল বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা
মেঘনায় একটি সাঁড়াশি অভিযান চলেছিল। সেই অভিযানে আমরা দেখেছি যে আপনার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা সেই অভিযানে গিয়ে 5টি মাছ ধরার নৌকা এবং প্রায় 2 লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে একজন জেলেকে হাতে নাতে আটক করা হয়, যাকে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং ওই জেলেকে সতর্ক করে দেওয়া হয় যে পরবর্তীতে যদি সে এবং তার সঙ্গীরা যদি নদীতে আবারও জাটকা শিকারে নেমে পড়ে, তাহলে এই যে শাস্তির পরিমাণ অর্থাৎ এই আর্থিক জরিমানা, সেটি না করে তাকে 6 মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড তাকে প্রদান করা হতে পারে। আরেকটি কথা আমি জানিয়ে রাখি যে আসলে চাঁদপুরের এই যে বিশাল পদ্মা মেঘনা, এখানে কিছু দুর্গম চরাঞ্চল রয়েছে, বিশেষ করে রাজরাজেশ্বর, ঈশানবালা, আলুর বাজার বা আশপাশে মাঝের চর, এমন বেশ কিছু চর রয়েছে যেখানে ছোট ছোট নদীর সাথে সংযুক্ত কিছু খাল আছে, যে খালগুলোতে আসলে এক শ্রেণীর অসাধু জেলে তাদের এই যে মাছ ধরার নৌকাগুলো সেখানে ওরা ভিড়িয়ে রাখে, অর্থাৎ আড়াল করে রাখে। আর আড়াল করার ফলে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়, সেই অভিযানে কিন্তু আসলে এই ধরনের এই মাছ ধরার নৌকাগুলো অনেকটা দৃষ্টির আড়ালে থেকে যায়। ফলে এই যে যারা অসাধু জেলে, তারা কিন্তু ফাঁক ফোকর দিয়ে, বিশেষ করে যখন সাগর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা অববাহিকা জোয়ারের পানি বেড়ে যায়, সেই জোয়ারের পানির সঙ্গে কিন্তু জাটকার ঝাঁক এই নদীতে চলে আসে, আর তখন মোক্ষম সময় বুঝে কারেন্ট জাল দিয়ে তারা এই জাটকা শিকারে ব্যস্ত হয়ে পড়ে। তো এই নিয়ে যদি আমি বলতে পারি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক শ্রেণীর জেলের ইঁদুর বেড়াল খেলা চলছে, আর সেটি আসলে বলতে হবে আমাকে এই কারণে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন অভিযান চালায়, সেই অভিযানের দৃশ্যটি কিন্তু দূর থেকে জেলে নৌকাগুলো দেখে ফেলে, আর তখন তারা কিন্তু তাদের যে ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকো আছে, সেই নৌকা নিয়ে তারা দ্রুত সটকে পড়ে। এমনও আমি দেখেছি যে গতকাল আমি যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নদীতে টহলে বের হয়েছিলাম, সেখানে আমার চোখে একটি দৃশ্য চোখে পড়েছে, সেটি হলো যে 20-25টি নৌকা চাঁদপুরের পদ্মা নদীর লক্ষ্মীচর এলাকায়, সেখানে তারা এমন একটি অবস্থা নিয়েছে যে কালো ধোঁয়া ছেড়ে তারা নদী থেকে একযোগে তারা এই নদীর পাড়ে এমন এক জায়গায় চলে গিয়েছে, সেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নৌযান আছে, স্পিড বোট বা অন্যান্য নৌযান, সেখানে আসলে তাদের প্রবেশ করাটা আসলে খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তো আমি যে বলতে পারি যে এই যে ইঁদুর বেড়াল খেলা, আসলে এই খেলাটি যদি বন্ধ করতে হয়, তাহলে যারা এই নদী পাড়ের জনপ্রতিনিধি আছে, সুশীল সমাজ আছে, তাদেরকে আসলে একটু সচেতন হতে হবে। তারাই যদি সচেতন হবে, জেলিদের যদি বুঝিয়ে বলে যে তোমরা এই 2 মাস একটু ধৈর্য ধারণ করো, তাহলে আমার মনে হয় যে জাটকা সংরক্ষণের যে কর্মসূচি, অর্থাৎ সরকারের যে লক্ষ্য ইলিশের উৎপাদন বাড়ানো, সেটি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়া অনেকটা সম্ভব হবে। আর আমাকে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস সবশেষ একটি তথ্য আমাকে বলেছেন যে আসলে এই যে পদ্মা মেঘনার বিশাল জলরাশি, এখানে তাদের যেই জাটকা সংরক্ষণের যে কর্মসূচি, অর্থাৎ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিয়ে যে তাদের যে অভিযান, আসলে সেই অভিযানটি তারা চালিয়ে যাবেন। এখানে আসলে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তিনি জেলেদের সঙ্গে প্রতিনিয়ত মত বিনিময় করছেন। তার যারা 3টি উপজেলা আছে, মতলব উত্তর, চাঁদপুর সদর, হাইমচরের নির্বাহী কর্মকর্তারাও জেলেদের সঙ্গে মত বিনিময় করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে জাটকা সংরক্ষণের যে কর্মসূচি, তার সব শেষ তথ্য। রাব্বি, জাটকা নিধন বিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা নিয়ে জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। কুমিল্লায় সম্পন্ন হলো ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহ কর্মসূচি। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা কর অঞ্চলের উদ্যোগে কুমিল্লা সহ 6 জেলায় চলছে এ কার্যক্রম। নতুন ভ্যাট আইন বিষয়ে নাগরিকদের জানাতে ও সচেতন করতে ব্যতিক্রমে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মাধ্যমে স্থানীয় শপিং মলে সেবা প্রার্থীদের ওয়ান স্টপ সেবা দেওয়া হচ্ছে। 1991 সালে ভ্যাট ব্যবস্থা চালু করা হলেও শিক্ষিত জনগোষ্ঠীর অনেকেরই ভ্যাট সম্পর্কে ধারণা নেই। এ কর্মসূচির মধ্য দিয়ে তারা ভ্যাট আইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে বলে মনে করেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। গ্রাহক তত সচেতন হবে এবং সেইটা রিসিপ্টটা গ্রহণ করবে, এবং যখন 2-1 জন পুরস্কার পাবে তখন তাদের মধ্যে এটার উৎসাহটা বেড়ে যাবে। ভোক্তা যদি ভ্যাট দিচ্ছে, ভোক্তা নিশ্চিত করতে চাইতে ভোক্তার ভ্যাটটা সরকারি ঘরে জমা হচ্ছে কিনা। আগে
আমাদের যারা অংশীজন ছিলেন, করদাতা ছিলেন, তারা আমাদের অফিসে আসতেন এগুলো জানার জন্য। এখন আমরা তাদের এলাকায় যাচ্ছি এই সেবাটা দেওয়ার জন্য। মূলত সচেতনতা এবং প্রান্তিক পর্যায়ে ইএফডি মেশিনকে জনপ্রিয় করা, ভ্যাটের যে সেবা সেটাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই উদ্দেশ্যেই আমরা ওয়ান স্টপ ভ্যাট সপ্তাহ চালু করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ সবুজ প্রকল্পে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। গতকাল দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলায় এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা জানান, সবুজ প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে পানি পেয়ে আসলেও হঠাৎ করেই পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে অনেক জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানান কৃষকেরা। হাওড় বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন হাওড় অঞ্চলবাসী। গতকাল সকালে পৌরসভার সামনে হাওড় বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ধানে উদ্বৃত্ত হাওড় অঞ্চলে বর্ষায় ফসল হানিতে ক্ষতি হয়, তাই আলাদা করে হাওড় মন্ত্রণালয় গঠনের দাবি জানান তারা। লক্ষ্মীপুরে সড়কের কাজ করতে গিয়ে গ্যাস ও টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর এতে ভোগান্তিতে 2 উপজেলার সহস্রাধিক গ্রাহক। গতকাল দুপুরে শহরের তেমুহনী এলাকায় সড়ক প্রশস্তকরণের কাজ করছিল MM বিল্ডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় ভ্যাকুম মেশিন দিয়ে রাস্তায় খোঁড়ার সময় গ্যাস ও টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকা ও কমলনগর ও রামগতি উপজেলার হাজার হাজার গ্রাহক। সড়ক বিভাগ কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান অবগত না করে রাস্তা খোঁড়াখুড়ি করায় এ দুর্ঘটনা বলে অভিযোগ বাখরাবাদ গ্যাস কোম্পানি ও BTCL এর। তবে এ ঘটনার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপদ বিভাগ। রোডস অ্যান্ড হাই আমাদেরকে ইতিপূর্ব জানানো হয় নাই এবং বর্তমানেও আমরা যখন যোগাযোগ করি আমাদেরকে কোনো সদুত্তর দেয় নাই। এখানে নতুন কাজ করতে আসছি পৌরসভার ভিতরে, এখানে পানির লাইন আছে, গ্যাসের লাইন আছে, বিদ্যুৎ আরো TNT লাইন আছে, অনেকগুলো থাকতে পারে। যতটুকু সমস্যা হবে এটা আবার আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করবো। এক্সকাভেটরের ড্রাইভার হয়তো ছিল অনভিজ্ঞ ছিল, সে যখন লোহার পাইপগুলো পড়ে সে একটু থামাইতে পারত, সে টান দিছে আর এক্সকাভেটরে সে বুঝতে পারে নাই, ওইটা ছিঁড়ে গেছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেলেন বাগেরহাটের হতদরিদ্র বৃদ্ধ দম্পতি। গতকাল দুপুরে মোড় ও দাসপুর আঞ্চলিক সড়কের মেঘনীতলা এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যান। এ সময় ঝুপড়ি ঘরে থাকা বৃদ্ধ দম্পতি রতন কুমার বিশ্বাস ও মনিরা বেগমকে সাথে নিয়ে রণসেনগুচ্ছ গ্রামে যান তারা। সেখানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ পাকা ঘর বুঝিয়ে দেওয়া হয় তাদের, আর এতে দারুণ খুশি বৃদ্ধ দম্পতি। আমি একটা নতুন জীবন পাইছি এবং আমার অত্যন্ত আনন্দ লাগছে। তন্ময় সাহেব এবং হাসিনা আমার এই যে জমিটুক দিছে, এতে আমি অনেক হাজার হাজার খুশি। বসবাসের জন্য তার একটি খাট, তোষক কিংবা বিছানা, অন্যান্য যে সকল তৈজসপত্র, একটি উন্নত চুলা, এই বিষয়গুলো আমরা সরবরাহ করেছি। সুনামগঞ্জে নির্মাণাধীন সেতুর ধসে পড়া গার্ডার অপসারণের কাজ শুরু হয়েছে। গতকাল সকাল থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাতগাঁও গ্রামের কুন্দানালা খালের সেতু এলাকায় 2টি এক্সকাভেটর ও রড কাটার মেশিন দিয়ে কাজ শুরু করেন শ্রমিকরা। 1 সপ্তাহের মধ্যে অপসারণ শেষ হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর নতুন করে গার্ডার নির্মাণের কাজ শুরু হবে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত 28 ফেব্রুয়ারি রাতে খালের নির্মাণাধীন সেতুতে গার্ডার লাগানোর সময় একটি গার্ডার ধসে পড়ে। পরে সেতুতে থাকা বাকি 5টি গার্ডারও বিকট শব্দ করে খালে দেবে যায়। 50-60 জন লোক শ্রমিক লাগাইছি, প্লাস হচ্ছে দিন এবং রাতে, ডে এবং নাইট শিফটে কাজ চলতেছে। আমাদের 7-8 দিনের ভিতরেই অপসারণ সম্পন্ন হবে, এরপরেই ঠিকাদার কাজ শুরু করবেন, যাতে আমরা নির্দিষ্ট সময়ের ভিতর কাজটি সম্পন্ন করতে পারি। ঝিনাইদহে শুরু হলো 3 দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। গতরাতে লালনের জন্মভূমি হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠানেতে লালনের গান পরিবেশন করেন বাউল শিল্পীরা। উৎসবকে ঘিরে ঢল নেমেছে লালন ভক্ত, বাউল অনুসারী, ভাবশিষ্য ও সাধুদের। আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলারও। আগামী শনিবার শেষ হবে অনুষ্ঠান। এদিকে কিশোরগঞ্জে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ছড়া উৎসব। শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গতকাল জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ছড়া উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের ছড়াকার ও কবি সাহিত্যিকরা। অনুষ্ঠানে আয়োজক পর্ষদের আহ্বায়ক আহমেদুল্লাহর সভাপতিত্বে স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন স্থানীয়রা। ছড়া আমাদের আবহমান সংস্কৃতিকে ধারণ করে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এমন উৎসবকে সারা দেশে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান। ভোরের সময় আরও থাকছে। 129 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা 5 ম্যাচ হার লিভারপুলের। ইপিএলে অল রেডদের বিপক্ষে 1-0 গোলের জয় চেলসির। বিধানসভা ভোটকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। চলছে প্রার্থী বাছাইয়ে দফায় দফায় বৈঠক। শুক্রবার তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী ঘোষণা করতে পারে। শনিবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপিও। পশ্চিমবঙ্গের ভোটের প্রস্তুতির খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। মালয়েশিয়ায় ক্রমেই বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তার সংখ্যা, কিন্তু করোনা মহামারীর কারণে কুয়ালালামপুরের সবচেয়ে বড় পাইকারি মাছ, মাংস, কাঁচা বাজার পাশার বরঙে কিছুটা ভাটা পড়লেও দীর্ঘ লকডাউন শেষ হওয়ায় ধীরে ধীরে প্রাণ ফিরেছে এই বিশাল বাজারে। আর এতে হাসি ফুটেছে প্রবাসী ব্যবসায়ীদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। কুয়ালালামপুরের বৃহত্তম পাইকারি এই কাঁচা বাজারটিকে বলা হয় সেলায়াং পাসার বরং। লকডাউনের পর বাজারের সড়কে সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান আর ট্রলি, গাড়ি থেকে পণ্যভর্তি বস্তা নামিয়ে দোকানে রাখছেন শ্রমিকরা। এখানে কাজ করেন বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কয়েক হাজার অভিবাসী শ্রমিক। এই বিশাল বাজারে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের অসংখ্য পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। করোনার প্রাদুর্ভাবের কারণে অন্যান্য ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও নিত্যপণ্যের বাজার হওয়ায় ব্যবসায়ীরা করোনাকালীন মোটামুটি ব্যবসার ভারসাম্য রক্ষা করতে পেরেছেন বলে জানান এই বাংলাদেশি ব্যবসায়ী। এই মুহূর্তে যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর বিশেষ করে আমাদের যে ব্যবসা, এই ব্যবসার সেক্টরটা সবসময় ভালোই ছিল। আশা করি সবাই ভালো আছে, যতটুকু জানি ইনশাল্লাহ সামনে হয়তো বেশি দিন নাই, আরও ভালো হবে। এই কাঁচা বাজার ঘিরে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে কাঁচা সবজি ও মাছ ভর্তি ট্রাক ও অন্যান্য যানবাহন প্রবেশ করে এখানে। করোনার প্রভাবে এতদিন স্বাভাবিক সময়ের মতো বেচা কেনা না হলেও ক্রেতা বিক্রেতাদের আস্থা ফিরে আসতে শুরু করেছে। লকডাউন শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশি ব্যবসায়ী ও এখানকার শ্রমজীবী প্রবাসীরা কাজে মনোযোগ দিয়ে ব্যবসায়িক গতি বাড়িয়ে বেতন ভাতা নিয়েও সন্তুষ্ট রয়েছেন এইসব প্রবাসী বাংলাদেশিরা। করোনার কারণে অন্যান্য দেশের মতো মালয়েশিয়ায় ছিল দীর্ঘ লকডাউন আর বিধিনিষেধের মধ্যে। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ব্যবসায়ীরা যেমন শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করার আস্থা ফিরে পেয়েছে, তেমনি সাধারণ মানুষ জীবিকার প্রয়োজনে যুক্ত হচ্ছেন কাজে। একই সাথে পুরো করোনাকালীন সময়ে সচল থাকা নিত্যপণ্য সামগ্রী আরও বেশি প্রাণচাঞ্চল্য তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। এবার দেশের মাছ বাজারের খবর। ভোরের আলো ফোটার আগে থেকেই মাওয়া মৎস্য আড়তে হাঁক ডাকে জমে ওঠে বেচা কেনা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ইলিশের হাটে ভোর থেকেই জমজমাট বেচা কিনা চলছে। যে অভয়ারণ্যগুলোতে মাছ ইলিশ শিকার বন্ধ রয়েছে, মাছ শিকার বন্ধ রয়েছে, সেই জায়গায় কিন্তু বন্ধ থাকলেও পদ্মায় ইলিশ শিকার কিন্তু স্বাভাবিক রয়েছে এবং জেলেরা কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করছে এবং ইলিশ শিকারের পর এই তাজা ইলিশ কিন্তু এই পদ্মা তীরের এই দেশসেরা যে ইলিশের হাট সেখানে নিয়ে কিন্তু পসরা বসাচ্ছে। এখানে হাট ডাকে কিন্তু বিক্রি হচ্ছে সমানে ইলিশ এবং আজকে ছুটির দিন থাকবার কারণে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই তাজা ইলিশ কেনার জন্য এই হাটে ভিড় করছে এবং পদ্মা সেতুর একেবারে স্টার্টিং পয়েন্টের পাশে যে পাদদেশে এই মা মৎস্য আড়ত, সেখানকার 29টি আড়তেই কিন্তু ইলিশের একরকম মেলা বসেছে। এখানে অন্য অঞ্চলে যেহেতু ইলিশের ধরা নিষিদ্ধ রয়েছে এবং সে কারণে কিন্তু এখানে ইলিশের
ক্রেতার সংখ্যা বেড়ে গেছে, যার কারণে কিন্তু সপ্তাহের ব্যবধানে 1.5 থেকে 200 টাকা কেজিতে বেড়ে গেছে। বড় সাইজের ইলিশ কিন্তু প্রায় 1000 টাকা দরে বিক্রি করা হচ্ছে এখানে। এবং এই যে পদ্মার এই যে ইলিশ, সেই ইলিশের চাহিদা বেশি থাকবার কারণে এখানকার জেলেরা বলছিলেন যে তাদের যে মাছ শিকার করেছেন সেই মাছের ইলিশ শিকার সেগুলো বাজারে নিয়ে আসা এবং সেগুলো তারা স্বাভাবিকভাবে আনলেও কিন্তু ক্রেতা বেশি থাকায় এতে কিন্তু পুরো বাজারে ইলিশের যে ক্রেতা বেশি চাহিদার চাইতে সরবরাহ তুলনায় যে ক্রেতা বেশি থাকাতে কিন্তু এই ইলিশের দাম বেড়ে গেছে বলে তারা জানিয়েছেন। এবং জেলা মৎস্য অফিস সূত্র যেটি জানিয়েছে যে জেলার 1064 জন জেলে রয়েছেন, নিবন্ধিত জেলে। এই জেলেরা কিন্তু এখানে এই মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করেন এবং এখানে যে 30শে জুন পর্যন্ত ঝাটকা নিধন রয়েছে, সেই ঝাটকা নিধন অভিযান এখানে অব্যাহত রয়েছে। তবে মাছ ধরার ব্যাপারে যেহেতু এই পদ্মাকে এখনো এই ইলিশের অভয়ারণ্য ঘোষণা করা হয়নি এবং এখানকার যে প্রজনন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়নি, সে কারণে কিন্তু এখানে ইলিশ ধরা এখন স্বাভাবিক রয়েছে। এবং এখানকার যে এই ইলিশের শত্রু হিসাবে কিন্তু জেলেরা বলছেন যে এই কারেন্ট জাল এবং এক শ্রেণীর জেলেরা কিন্তু এই কারেন্ট জালে ইলিশ শিকার করবার কারণে নদীতে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং সেখানে ইলিশ উৎপাদন ব্যাহত এবং ঝাটকা নিধনটি বেশি হচ্ছে বলে কিন্তু তারা দাবি করেছেন। এবং দেশের সবচেয়ে বড় এই কারেন্ট জালের উৎপাদন কেন্দ্র হচ্ছে এই মুন্সিগঞ্জের মুক্তারপুরে। সেখানে কিন্তু বিপুল পরিমাণ কারেন্ট জাল মাঝে মাঝে তারা আটক করলেও সেখানে কিন্তু উৎপাদন বন্ধ করা হয়নি এবং জেলেদের কাছ থেকেও কিন্তু এই কারেন্ট জাল যেগুলো জব্দ করা হয় সেগুলো পুড়িয়ে দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয়। এই মধ্যে কিন্তু 5 জন শ্রমিককে এই কারখানা থেকে ধরে দণ্ড দিয়েছে, কিন্তু মালিকদের কিন্তু ধরাছোঁয়ার বাইরে। এই রাঘব বোয়াল যারা এই মৎস্য সম্পদ বিনষ্ট করবার জন্য এই কারেন্ট জালে উৎপাদন করা হচ্ছে এবং ইলিশের উৎপাদনকে বিঘ্নিত করছে, সেই ব্যাপারে কিন্তু এখানকার যারা মৎস্যজীবী আছেন এবং সাধারণ যারা আছেন তারা কিন্তু বলেছেন যে এটা প্রতিকার দরকার। এবং এইখানকার যে এই যে জেলে সম্প্রদায় রয়েছেন যারা, তাদের যে মূল বিষয় হচ্ছে যে যে জালে মাছ ধরার বিধি রয়েছে সেই জালে তারা মাছ ধরতে চান, কিন্তু এক শ্রেণীর যারা জেলেরা এই জাল ব্যবহার করছেন বা এগুলো স্বাভাবিকভাবে পাচ্ছে সেই বিষয়ে কিন্তু তাদের প্রতিবাদ রয়েছে। তো এই ছিল মাওয়া মৎস্য আড়তের যে ইলিশের হাটের সর্বশেষ। রাব্বি, মাওয়া মৎস্য আড়ত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আবারও দেশের বাইরের খবর। ফ্রান্সের প্যারিসে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সাপ্তাহিক বাজারে করোনার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। লোকসানের কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে অনেক বাজার। প্যারিস থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। সাপ্তাহিক হাট বাজার, স্থানীয় ভাষায় যেগুলোকে মার্কশে বলা হয়, ফ্রান্সের ছোট বড় সব শহরেই এরকম অসংখ্য হাট বাজার রয়েছে। সাধারণ দোকানের তুলনায় এসব হাট বাজারের নিত্যপণ্য ও অন্যান্য দ্রব্যাদির মূল্য কিছুটা কম হওয়ায় সাধারণ মানুষের কেনাকাটার বর্ষাস্থল হচ্ছে এই হাট বাজারগুলি। সাধারণত গৃহস্থালী নানা পণ্যদ্রব্য থেকে শুরু করে এসব হাট বাজারে মাছ, মাংস, ফলমূল সবই পাওয়া যায়। বিভিন্ন জাতিগোষ্ঠীর পাশাপাশি ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই হাট বাজারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। করোনার প্রভাব অন্যান্য ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এই হাট বাজারগুলিতেও পড়েছে। এখানকার বিক্রেতারা জানিয়েছেন আগে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হলেও বর্তমান সংকটকালীন সময়ে তা অনেকটাই কমে এসেছে। 1 বছর যাবৎ করোনা প্লাস কারফিউ আমাদের ব্যবসাকে খুবই ক্ষতি করেছে। বর্তমানে একটু ভালো, তবে আবারও শুনছি যে লকডাউন দিবে। করোনার আগে আমরা অনেক ভালো ব্যবসা করছি। করোনা আসার পর থেকে আসলে মানুষজনও কম আসে, ব্যবসা কম হয়, মালামালও ঠিকমতো পাওয়া যায় না, অনেক এফেক্ট হচ্ছে আসলে। আর করোনার কারণে কমে এসেছে অনেক বাজারের সংখ্যাও। দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসী, বিশেষ করে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের একটি বড় জায়গা হচ্ছে এই হাট বাজারগুলি। তবে করোনার প্রভাবের কারণে অনেক হাট বাজার বন্ধ হয়ে যাওয়ায় কিংবা কমে যাওয়ার কারণে সেই কর্মক্ষেত্রও এখন সংকুচিত হয়ে এসেছে। ছুটির দিন ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনও হাট বসে রাজধানী
প্যারিসের বিভিন্ন পৌর এলাকাগুলোতে। তবে স্বাস্থ্যবিধি মানাসহ নানা বিধিনিষেধের কারণে আগের তুলনায় এখন হাটবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি অনেকটাই কম। আর সরকারের তরফ থেকে জানানো হয়েছে করোনার প্রভাব না কমলে প্যারিসেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে লকডাউন আরোপ করা হতে পারে, আর তাতে করে বন্ধ হতে পারে এসব সাপ্তাহিক হাটবাজারগুলি। আর তা নিয়েই এখন দুশ্চিন্তা কাজ করছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই। মামুনুল হাসান বাবু, সময় সংবাদ, প্যারিস। অবশেষে জার্মানিতেও আস্থা অর্জনে সক্ষম হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। দেশটির টিকা কমিশন স্ট্যান্ডিং কমিটি ও স্বাস্থ্য বিভাগ জানায় শুধু 18 থেকে 64 নয়, 65 বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রেও এই টিকা কার্যকরী। একই সাথে করোনার বিধিনিষেধের শিথিলতার অংশ হিসেবে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। জার্মানির বার্লিন থেকে সবকিছুর আদ্যপান্ত নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউ মেডিসিন এজেন্সি অনুমোদিত বায়োএনটেক, ফাইজার ও মডার্নার পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা AZD1222 জার্মান টিকা কমিশন স্ট্যান্ডিং কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুমোদনের পর ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শেষে কমিটি ও স্বাস্থ্য বিভাগ বলছে টিকাটি শুধু 18 থেকে 64 নয়, 65 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে প্রথম ডোজের পর 6 সপ্তাহ নয়, বরং 3 মাস পর দ্বিতীয় ডোজ দিলে ভালো ফল পাওয়া যাবে। এদিকে করোনা ঠেকাতে দেশটিতে চলমান টিকা কার্যক্রমের আওতায় প্রথম ডোজ নিয়েছেন কমপক্ষে 46 লাখ ও দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা 23 লাখেরও বেশি। তবে দেশটির সাধারণ নাগরিকদের আরও দ্রুত টিকার আওতায় আনতে চলতি মাসের শেষেই দেশের যে কোনো প্রান্তের সাধারণ চিকিৎসা কেন্দ্রে টিকা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে মার্কেল প্রশাসন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটির সাধারণ জনগণ। দেখুন, শুরু থেকেই 80 বছরের বেশি বয়সী সহ মৃত্যুর ঝুঁকিতে থাকা সকলকে করোনা টিকা প্রদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনাকে স্বাগত জানাই। টিকা দেয়া হচ্ছে, কিন্তু সেটা পরিকল্পনা অনুযায়ী সবাই পাচ্ছে না। আমার বাবার কথাই বলি, তিনি 80 বছর বয়সী অথচ এখনো টিকা পায়নি। কবে পাবেন তার ঠিক নেই। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ডাক্তারদের চেম্বারে করোনা টিকা পাওয়া গেলে মন্দ হয় না। আরও যদি টুকটাক আরও কিছু আছে দোকান ওগুলো যদি একটু খুলে দেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরাও ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, তাহলে আমরা একটু বাইরে যেতে পারতাম। এদিকে দেশ জুড়ে করোনার লকডাউন শিথিলতার অংশ হিসেবে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সেই সাথে সোমবার থেকেই 2 ঘরের 2 জনের বদলে কমপক্ষে 5 জন সদস্য এক হতে পারবে। তবে আগামী 22 মার্চ জানা যাবে কবে প্রবাসীদের কাঙ্ক্ষিত হোটেল ও রেস্তোরাঁগুলো খুলবে। আশা করি 28 মার্চের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরই মধ্যে বাংলাদেশি সহ অন্যান্য মানুষজন ভ্যাকসিনেশনের আওতায় চলে আসতেছে, এতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এদিকে আগামী শনিবার থেকেই দেশটির সাধারণ নাগরিকেরা সরঞ্জাম কিনে নিজেরাই করোনা পরীক্ষা করতে পারবে, আর টেস্ট কিট পাওয়া যাবে যে কোনো ফার্মেসিতেই। জার্মানির টিকা কমিশন স্ট্যান্ডিং কমিটি সেই সাথে স্বাস্থ্য বিভাগ মনে করছেন পরিকল্পিত টিকাদান কেন্দ্রের বাইরে গিয়ে সাধারণ চিকিৎসকদের চেম্বারে টিকাদান কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়িত হলে কেটে যাবে টিকা নেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, সেই সাথে উপকৃত হবে সর্বস্তরের সাধারণ মানুষ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও বিক্ষোভে উত্তাল লেবানন। কর্মসংস্থান সৃষ্টির দাবিতে বৃহস্পতিবার রাজধানী বৈরুতে রাস্তা অবরোধ ও টায়ার জ্বলে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় বর্তমান সরকারের নানা অনিয়মের অভিযোগ তুলে সমালোচনা করেন তারা। বিক্ষোভ হয়েছে আফ্রিকার দেশ সেনেগালেও। দেশটির বিরোধী দলীয় নেতাকে আটকের প্রতিবাদে রাজপথে নামেন দলটির শত শত সমর্থক। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। করোনায় মৃত্যুর সঙ্গে স্থূলতার একটি যোগসূত্র পাওয়ার দাবি করেছেন গবেষকরা। তারা বলছেন, যেসব দেশে মানুষের স্থূলতার হার বেশি, কোভিড-19-এ মৃত্যুও সেসব দেশে বেশি। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন বিশ্বে করোনায় মৃত্যু নিয়ে জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার চালান অস্ট্রেলিয়ায় রপ্তানি আটকে দিয়েছে ইতালি সরকার। আর এতে করে ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার তৈরি 2.5 লাখ ডোজ টিকার সরবরাহ বন্ধ হয়ে যাবে। করোনায় কাবু গোটা বিশ্ব। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপরই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে করোনায় মৃত্যু নিয়ে নতুন তথ্য দিল ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। তারা বলছে, যেসব দেশে পূর্ণবয়স্ক মানুষের কমপক্ষে 50% স্থূল, সেসব দেশের মৃত্যুর হার অন্য দেশগুলোর তুলনায় 10% বেশি।
কোভিড-19-এ বিশ্বে যে 25 লাখ মানুষের মৃত্যু ঘটেছে তার 22 লাখই সেসব দেশের, যেখানকার মানুষের মধ্যে মেদবহুল হওয়ার প্রবণতা রয়েছে। গবেষণায় পাওয়া এই তথ্যকে নাটকীয় বলছেন গবেষকরা। বিশ্বে এখন পর্যন্ত করোনায় 11.5 কোটি মানুষ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন 25,61,000। এদিকে করোনা ভ্যাকসিনের গবেষণা ও উৎপাদন বাড়াতে জোট গঠনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার জেরুজালেমে অস্ট্রীয় চ্যান্সেলর এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিনের মান উন্নয়নে 3 দেশের অংশগ্রহণে যৌথ তহবিল গঠন করা হবে। ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নের জন্য আমরা এখন থেকে একসাথে কাজ করব। তহবিল গঠন, উৎপাদন সবই হবে যৌথ বিনিয়োগের মাধ্যমে। আমি মনে করি এটি একটি দারুণ উদ্যোগ। আমরা একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা রেখে কাজ করে যাব। জনগণের সুরক্ষা, স্বাস্থ্যসেবা বাড়াতেই আমাদের এই উদ্যোগ। অন্যদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার চালান অস্ট্রেলিয়ায় রপ্তানি আটকে দিয়েছে ইতালি সরকার। এতে করে ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার তৈরি 2.5 লাখ ডোজ করোনা টিকা সরবরাহ বন্ধ হয়ে যাবে। টিকা সরবরাহকারী কোম্পানি যদি ইউ এর প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়, তবে ওই কোম্পানির টিকা রপ্তানি বন্ধ করা যায় মর্মে ইউ যে নীতি প্রণয়ন করেছে, ইতালি প্রথম দেশ হিসেবে তার প্রয়োগ করল। দেশটির ওই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। হিজাবপুরে হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং। মার্কিন ইতিহাসে নতুন এক নজির গড়লেন বাইডেন প্রশাসনের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা ফাজিলের ওই ব্রিফিংয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রশাসনিক কাঠামোতে এমন উদারনীতি গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন প্রেসিডেন্ট জো বাইডেনও। গেল 25শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন বাইডেন প্রশাসনের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের দায়িত্ব পাওয়া কাশ্মীরি কন্যা সামিরা ফাজিলি। হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তার চেয়ে তার পোশাক ছিল একেবারেই আলাদা। প্রথম হিজাবধারী হিসেবে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে গড়েন নতুন এক ইতিহাস। হোয়াইট হাউসের ব্রিফিংয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাসছে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে বাইডেনের উদারনীতির প্রশংসায়। গত জানুয়ারিতে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের উপপরিচালক হিসেবে দায়িত্ব পান কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা। এদিন করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি পুনরুজ্জীবিত বিষয়ক দিক নির্দেশনা দেন তিনি। এর আগে সামিরা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক ছিলেন। এছাড়াও বারাক ওবামার আমলে হোয়াইট হাউসের আর্থিক নীতি নির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। সেই সময় এনইসি ও ট্রেজারি বিভাগের সিনিয়র উপদেষ্টা পদেও কাজ করেছেন সামিরা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির দাপ্তরিক নীতি নির্ধারক দলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। সামিরা ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ে বিশেষজ্ঞ। তার জন্ম নিউ ইয়র্কের উইলিয়ামসভিলে। 3 সন্তানের জননী সামিরা এখন বসবাস করেন জর্জিয়াতে। পড়াশোনা করেছেন ইয়েল ল স্কুলে, স্নাতক সম্পন্ন করেছেন হার্ভার্ড কলেজ থেকে। পরবর্তীতে ইয়েল ল স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নগরপল্লীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয় এ খেলার, যা দেখতে ঢল নামে নানা বয়সী মানুষের। অপসংস্কৃতি দূর করে আবহমান বাংলার ঐতিহ্য ও খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। ঢাকঢোলের বাদ্যর তালে বাহারি পোশাকে নান্দনিক কসরতে চলে লাঠিয়ালদের মহড়া, আর তা দেখতে নানা বয়সী মানুষের ঢল। সবার দৃষ্টি লাঠিয়ালদের দিকে। 50 ঊর্ধ্ব থেকে তরুণ প্রজন্মের একদল লাঠিয়াল ছিল দর্শকদের আকর্ষণ। চলে লাঠির ঠাস ঠাস শব্দের সাথে একে অপরকে ঘায়েল করার তুমুল প্রতিযোগিতা। লাঠির কসরত ছাড়াও খেলোয়াড়রা তুলে ধরে গ্রাম বাংলার নানা নৈপুণ্য। নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামে বৃহস্পতিবার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই লাঠি খেলা। আশপাশের গ্রামগুলো থেকে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে লাঠিয়ালদের নান্দনিক এ কসরত উপভোগ করতে। লাঠি দিয়ে হামলা আর পাল্টা হামলার খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। দূর থেকে দেখছি, মানে একটা আনন্দ পাচ্ছি, এটা আমার জন্য খুব ভালো লাগছে। এখানে এসে আমার ভালো লাগতেছে। আমি বন্ধু বান্ধব সহ আরো আশেপাশের অনেককে নিয়ে এসেছি এখানে। প্রতি বছরে বছরে এই জায়গায় খেলা হয়, আমাদের খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। বাংলার প্রতিটি ঘরে বাঙালিদের একত্রভূত করার জন্য এই প্রতিটি গ্রামে এই খেলাগুলো অনুষ্ঠিত করি। 100 বছরের পুরনো এই খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান খেলোয়াড়রা। লাঠি বুঝি যারা আছে তারাকেও আমি খেলা শেখাচ্ছি এবং খেলার
খুব ভালো লাগে। আমি ছোট্টবেলার থেকে আমার সাথীদের সাথে খেলাধুলা করেছি বা এখনো করতেছি। তার দাদা এটা খেলে গেছে, এই জন্য আমরা এই স্মৃতি ধরে গেছি বা থাকবো ভবিষ্যতে। গ্রামীণ খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সুস্থ ধারার বিনোদন দিতে এই আয়োজন, বলছে আয়োজকরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, এই খেলাটি আমাদের মাঝে যুবকের মাঝে থেকে হারিয়ে যাচ্ছিল। সেই খেলাটিকে আমরা পুনর্জীবিত করে প্রতি বছর আয়োজন করি এই খেলাটি, এবং অনেক দর্শকের সমাগম হয়। বাইরে থেকে আত্মীয় স্বজন নিয়ে সেই গ্রামে একটা আনন্দ উৎসবে এই খেলাটি উদযাপন করা হয়। খেলায় 22 জন লাঠিয়াল লাঠি খেলা ছাড়াও গ্রাম বাংলার নানা বৈচিত্র্যময় ক্রীড়া নৈপুণ্য তুলে ধরে দর্শকদের সামনে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। অনুশীলন করতে গিয়ে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করলেও ক্রীড়া সংস্থার সাহায্য জোটে না খেলোয়াড়দের ভাগ্যে। জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের সংবিধানে থাকলেও বাস্তবে নেই কোনো কল্যাণ তহবিল। ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কল্যাণ তহবিল গঠনের দাবি গাইবান্ধার ক্রীড়া সংশ্লিষ্টদের। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। ধসে গেছে ক্রিকেটের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার স্বপ্ন। অনুশীলন করতে গিয়ে পা ভেঙে মাসখানেক ধরে ঘরবন্দি অনূর্ধ্ব 18 জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ইফতেখারুল ইসলাম অনিক। সাধ্যমতো চেষ্টা করে তার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে অভাবী পরিবার। সম্ভাবনাময় এই খেলোয়াড়ের দুঃসময়ে পাশে নেই গাইবান্ধার ক্রিকেট পাড়া। একটা প্লেয়ার হিসেবে আমার চাওয়া ছিল যে প্র্যাকটিস ম্যাচ হোক আর যে কোনো বড় ম্যাচ হোক, যে আমি যেন আমার দলের পক্ষে 4টা রান সেভ দিই বা ফিল্ডিং সেভ দিই। এই সেভ দিতে যে আমার এই দুর্ঘটনাটা হয়। আমার চাওয়া আমি যেন আবার সুস্থ হয়ে ভালোভাবে ঠিক ফিটনেস ঠিক করে আবার মাঠে যেতে পারি, খেলতে পারি। ছেলে যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়, আমরা সেভাবেই চিকিৎসা করব এবং কোনো সহযোগিতা যদি কেউ করে তাহলে সেটা হয়তো নেব। খুব একটা সচ্ছলতা আমার যেহেতু নাই। আপনাদের কাছে আশা, আল্লাহর কাছে আশা করি আমার ছেলে ভালো হোক, সুস্থ হোক, আবার যেন মাঠে ফিরতে পারে। খেলোয়াড়দের কল্যাণ তহবিল গঠনের জন্য ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে নির্দেশনা থাকলেও তার বাস্তবায়ন নেই। এ যাবৎকালে সব ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করে ক্রীড়াঙ্গন যখন অগ্রমুখী, তখনও খেলোয়াড়দের কল্যাণ তহবিল না থাকা দুঃখজনক বলছেন ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্টরা। গঠনতন্ত্রে সুনির্দিষ্টভাবে বলা আছে খেলোয়াড়দের জন্য কল্যাণ তহবিল গঠন করার জন্য, কিন্তু আসলে আমাদের এই ক্রীড়া সংস্থা বা ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থনৈতিক সামর্থ্যটা এতই কম যে আসলে খেলাধুলা পরিচালনার পরে আবার কল্যাণ তহবিলে কিছু অর্থ জমা রাখা, এটা আসলে এই প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত কষ্টকর। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বলছেন, এ ধরনের তহবিল গঠনে সরকার সক্রিয় আছে। যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, যখন একটু আহত হয়, যখন কোনো সক্ষমতা হারিয়ে ফেলে, তখন কিন্তু তাদের ফ্যামিলি তারা খুবই একটা সমস্যার মধ্যে পড়ে। তো এই সমস্যা উত্তরণের জন্য সরকার সক্রিয় আছে এবং আরও সক্রিয় হবে বলে আমরা জানি। গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সহ জেলার 7 উপজেলায় 1 কোটি ক্রিকেট ও ফুটবল একাডেমিতে অন্তত 500 ছেলে মেয়ে খেলাধুলার সাথে যুক্ত। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রংতুলির ক্যানভাসে নয়, কাঠ কিংবা কংক্রিটের কোনো মুরালও নয়, বগুড়ার শেরপুরে ধানের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শস্যচিত্রের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় এ শিল্পকর্ম দাবি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডসে আবেদনও করেছেন আয়োজকরা। সবুজ বেগুনি ধানের চারায় জাতির জনকের মুখচ্ছবি ভেসে উঠেছে। এই অনন্য শৈল্পিক কর্ম দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক দর্শনার্থীরা আসছেন। এর চিত্র থাকবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া রিপোর্টার মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। দোল খাওয়া সবুজ বেগুনি ধানের চারায় কখনো বজ্রশক্তিতে বঙ্গবন্ধু, আবার কখনো মায়াময় মুখের অবয়বে। সমতল ভূমি থেকে এসব স্পষ্ট না হলেও পাখির চোখে বঙ্গবন্ধুর এমন প্রতিকৃতি স্পষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এমন শিল্পকর্ম সত্যিই বিস্ময়কর। বগুড়া শেরপুরে 100 বিঘা জমিতে এই শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে চীন থেকে আনা বেগুনি ধানের চারা আর সবুজ চারা বাংলাদেশের। বঙ্গবন্ধু যিনি কৃষকের জন্য সব সময় উদ্গ্রীব থাকতেন, সেই কৃষকের ফসল ধান ফসল দিয়ে
আমরা তার ছবিটাকে ফুটিয়ে তুলছি। বিরল এমন শিল্পকর্ম দেখতে এবং ইতিহাসের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বঙ্গবন্ধুর ভক্ত সমর্থক সহ সর্বস্তরের মানুষ এসেছেন মাঠটিতে। তো বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থেকে আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। অধীর আগ্রহের সাথে আসি যে আমরা হয়তো কৃষকের মাঝে গেলে আজ বঙ্গবন্ধুকে পাচ্ছি। ছবিতে মনে হবে যেন রং তুলিতে আঁকা হয়েছে একটি ছবি। জেলার মাটিতে এমন আয়োজনে গর্বিত সবাই। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে, কিন্তু এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি ব্যতিক্রমী কাজ করা হয়েছে, যেটা আমরা আশা করছি গিনেস রেকর্ডে এটা স্থান পেতে যাচ্ছে। আমরা বগুড়াবাসী সবাই আন্তরিকভাবে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই জন্য আমরা গর্বিত হব যে বগুড়ার নাম গিনেস বুকে লেখা থাকবে। গত 29 জানুয়ারি চারা রোপণের মাধ্যমে শুরু করা হয় এর কার্যক্রম। ধানের চারার মাধ্যমে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু প্রতিকৃতি, যা গিনেস বুকে স্থান পাওয়া নিয়ে আশাবাদ কর্তৃপক্ষের। বগুড়া শেরপুর থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। তিস্তা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফলপ্রসূ হয়েছে আলোচনা। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার আহ্বান। টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। শ্রীলঙ্কা মালয়েশিয়ায় যে তরঙ্গে সেবা পান 2 কোটি গ্রাহক, বাংলাদেশে পান 17 কোটি। মান তলানিতে তরঙ্গ নিলামে তুললেও দাম কমাচ্ছে না বিটিআরসি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।